তাহলে আগে আমরা রেশিও স্টার্ট করব, তারপরে আমরা প্রপোর্শনালিটি। দুটো অংশ এখানে আছে, একটা রেশিও আর প্রপোর্শন। রেশিও তার বাংলা কি? সাধারণত আমি বাংলা বলি না, তাও আমি বলে দিচ্ছি, রেশিও মানে হচ্ছে অনুপাত। আর রেশিওর কথাটার উৎপত্তি হয়েছে করতে, কেন আমরা রেশিও প্রপোর্শন শিখবো সেটা জানাটা খুব দরকার। রেশিও কি করে না, একই জাতীয় জিনিসের মধ্যে স্থাপন করে, একই জাতীয় জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এবার একই জাতীয় জিনিস বলতে কি বোঝায়? গণিত শাস্ত্রে সাধারণত একই জাতীয় জিনিস বলতে একই রকম ইউনিটের মধ্যে সম্পর্ক বোঝায়। একই রকম ইউনিট মানে, যেমন আমি তোমায় বললাম, তুমি ক্রিকেট খেলছো, আমিও ক্রিকেট খেলছি। এখন ক্রিকেট খেলাটা খুব এখন বেশ মানে গরম গরম একটা খবর, তো ক্রিকেট নিয়ে কথা বলি। তো আমিও ক্রিকেট খেলছি, তুমিও ক্রিকেট খেলছো। আমি খেলতে গিয়ে আজকে 50 বলে 60 রান করেছি, ঠিক আছে? 50 বল ছেড়ে দিলাম, আমি 60 রান করেছি। আর সেখানে শ্যামসুন্দর খেলতে গেছে, শ্যামসুন্দর করেছে 100 রান। তাহলে আমি বললাম যে আমি করেছি 60, শ্যামসুন্দর করেছে 100। তাহলে আমার আর শ্যামসুন্দরের রানের অনুপাত কত? আমার আর শ্যামসুন্দরের রানের অনুপাত কত? তাহলে এই আমার রান আর শ্যামসুন্দরের রান, এই দুজনকার রানের মধ্যে যে রিলেশন, সেই রিলেশন স্থাপন করছে কে? সেই রিলেশন স্থাপন করছে হচ্ছে রেশিও। সেই রিলেশন কি স্থাপন করছে? রেশিও। সেই রেশিও কথাটাকে একটা ছোট্ট চিহ্ন দিয়ে এ করা হয়, রিপ্রেজেন্ট করা হয়। সেই চিহ্নটা হচ্ছে এরকম। আমি বললাম শ্যামসুন্দর রান করেছে, বড় করে লিখছি না, শ্যামসুন্দর নামটা অনেকটাই বেশ বড়, আর আমি রান করেছি। তাহলে শ্যামসুন্দর রান করেছে বললাম 100, আর আমি রান করেছি 60। আমি রান করেছি কত? 60। তাহলে এই যে রানের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপন করেছে এই চিহ্নটা। এই চিহ্নটা কি করেছে? সম্পর্ক স্থাপন করেছে। তাহলে 100 আর 60, এই দুজনকে যদি এই চিহ্ন দিয়ে আমি একটা জায়গায় বসিয়ে দিই, তাহলে বলবো যে শ্যামসুন্দর আর আমার রানের মধ্যে রিলেশন হচ্ছে 100:60। 100:60। সবসময় মনে রাখবো, রেশিও সবসময় একদম লোয়েস্ট ইন্টিজার টার্মে হয়। লোয়েস্ট ইন্টিজার টার্ম, লোয়েস্ট ইন্টিজার টার্ম মানে হচ্ছে এই দুজনকার মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। আমি যে কথাটা বললাম কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর মানে সবাই জানে যে কমন ফ্যাক্টর মানে হচ্ছে দুজনকার কি? দুজনকার হচ্ছে এইচসিএফ। এই দুজনকার মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। তার মানে কি? এই 160কে যত দূর কাটা যায়, যত পর্যন্ত কাটা যায় তত পর্যন্ত কাটতে হবে। তাহলে 160-এর মধ্যে দেখতে পাচ্ছি কমন ফ্যাক্টর হচ্ছে 20। 160-এর মধ্যে এইচসিএফ কত? 20। মানে এও 20 দিয়ে পুরোপুরি কাটে, আর এও 20 দিয়ে পুরোপুরি কাটে। তাহলে 100কে 20 দিয়ে কাটলে হবে 5, আর 60কে 20 দিয়ে কাটলে হবে 3। তাহলে 5:3, এই কথাটা হচ্ছে 5:3 হচ্ছে শ্যামসুন্দর আর আমার মধ্যে রানের অনুপাত। তাহলে এটা হচ্ছে রেশিও বিটুইন শ্যামসুন্দর অ্যান্ড মি। কিসের রেশিও? না, রানের রেশিও। তাহলে এই যে রান, এই রানটা হচ্ছে এখানে একটা ইউনিট। তাহলে এখানেও আমি দুজনের মধ্যে, দুজনের রানের মধ্যে তুলনা করছি, আমারও রান, ওরও রান, ঠিক আছে? এই যে রেশিও, এই জিনিসটাকে আমরা 5:3 যেমন লিখতে পারি, এর আর একটা প্রেজেন্টেশন হতে পারে যে 5/3। তার মানে কি? রেশিও মানেই হচ্ছে ভাগ। তাহলে 5:3 মানেও যা, 5/, মানেও তাই। আর এটাকে যদি আরেকটু ছোটভাবে লিখতে হয়, তাহলে আমরা লিখতে পারি, যেমন দেখো এটা হচ্ছে তোমার 5/3, তাহলে এটা হচ্ছে পুরোপুরি ভাবে ভাগ যাবে না, পুরোপুরি ভাবে ভাগ যাবে না। তাহলে 5/3 হচ্ছে আলটিমেট 1.6, এই অবধি রেখে দাও, 1.666 চলতে থাকবে। তাহলে এই 5.3 মানেও যা, 5.3 মানেও যা, 5:3 মানেও যা, 5/3 মানেও তাই, আর এই 1.6 মানেও তাই। কিন্তু অ্যাকচুয়ালি তুমি বলবে 1.6 মানে তো এক নয়, কারণ হচ্ছে 1.6 কে আমি করি তাহলে 16/10 হয়, 16/10 হয়। তাহলে কখনোই এখানে 5/3 আসে না। তার মানে এটা হচ্ছে, এটা পুরোপুরি ভাগ যাচ্ছে না বাবা, এটা পুরোপুরি ভাগ যাচ্ছে না। তাই এগুলোকে বলা হয় আবৃত দশমিক, আবৃত দশমিক যুক্ত সংখ্যা, বা যেটাকে ইংলিশে বলা হয় রেকারিং। এখানে কি চলে আসবে? রেকারিং। তাই জন্য এটা পুরোপুরি ভাগ যাচ্ছে না।
তা আমি যদি একটু আরেকটু সভ্যভদ্র করে দিই তাহলে একটু বুঝতে পারবে। আমি বললাম যে না, শ্যামসুন্দর 40 রান করেনি, শ্যামসুন্দর করেছে এই 60 রান করেনি, শ্যামসুন্দর 40 রান করে, এই শ্যামসুন্দর 100 করেছে, আমি করেছি 40, আমি খুব বাজে প্লেয়ার, ঠিক আছে? তাহলে আলটিমেটলি যেটা 5:3 না হয়, এটা কত হবে? 5:2 হবে। কারণ এর মধ্যেও 20 লুকিয়ে আছে, এর মধ্যেও 20 লুকিয়ে আছে। একেও পুরোপুরি 20 দিয়ে ভাগ যায়, একেও পুরোপুরি 20 দিয়ে ভাগ যায়। তো ভাগ চলে গেলে পড়ে থাকে একদম লোয়েস্ট ইন্টিজার টার্ম কি পড়ে থাকে না 5:2। তাহলে 5:2 হলে কি হয় বাবা? 5/9। তাহলে এবার এটাকে যদি আমি দশমিকে করি, তাহলে দশমিক কি লিখবো? ঠিক লিখলাম তো? ঠিক লিখেছি তো? কারো কোনো ডাউট নেই? বলবেন না কারো কোনো? তাহলে এই তিনটের গল্প কিন্তু এক, এই তিনটের মানে কিন্তু এক। 5:2 মানেও যা, 5/2 মানেও তাই, আর 2.5 মানেও তাই। তাহলে তিনটে রিপ্রেজেন্টেশন কিন্তু একই। তাহলে আমি যদি বলি যে আমার আর শ্যামসুন্দরের রানের রেশিও হচ্ছে, বা শ্যামসুন্দর আর আমার রানের রেশিও কত, আমি বলবো 5:2। তাহলে এর মানে যদি আমাকে কোয়েল বলে যে 5:2 না বলে 5/2 বলে, সেখানেও কোনো ভুল নেই। আর কেউ যদি বলে 2.5, তাহলে সেখানে কোনো ভুল নেই। কিন্তু ভুল একটাই, যদি আমাকে রেশিও জিজ্ঞেস করে তাহলে আমি তো 2.5 আকারে লিখতে পারবো না, আমাকে এই চিহ্নটা আনতে হবে। তাহলে এই চিহ্নটা আনার জন্যই, যে সম্পর্কটা প্রতিস্থাপন করার জন্যই আমার রেশিও চ্যাপ্টারটাকে শিখতে হবে, ঠিক আছে? তার মানে এই তিনটে জিনিসের মধ্যে কোনো, গল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু প্রবলেম একটা জায়গাতেই, যদি আমাকে রেশিও বার করতে বলে, আমাকে কি করতে হবে? এখান থেকে এখানে চলে আসতে হবে এই চিহ্নটাকে আনার জন্য, দুজনকার মধ্যে রিলেশন প্রতিস্থাপন করার জন্য। তাহলে আমি কি জানতে পারলাম যে রেশিও প্রপোর্শন থেকে? যে রেশিও আমরা ইউজ করি দুটো একই জাতীয় জিনিসের মধ্যে সম্পর্ক রিলেট করার জন্য, ঠিক আছে? এবার বললাম যে আমার কাছে 100 কেজি চাল আছে, আমার কাছে 100 কেজি চাল আছে, আর শ্যামসুন্দর 40 রান করেছে। আমার কাছে 100 কেজি চাল আছে আর শ্যামসুন্দর 40 রান করেছে। তাহলে এই দুটো ইউনিট কিন্তু একরকম নয়, কারণ একটা হচ্ছে রান আর একটা হচ্ছে চাল। তাহলে রান আর চালের মধ্যে কিন্তু রেশিও হতে পারে না, বোঝা গেল? তাই রান আর চালের মধ্যে কি হতে পারে না? রেশিও হতে পারে না, কারণ আমাকে দুটো একই রকম ইউনিট আনতে হবে। রানটা একটা সংখ্যা, আর যেটা আমরা বলছিলাম চাল, সেটা কি করব? নয় কেজি, না হলে গ্রাম বা কিলোগ্রাম বা মিলিগ্রাম, অন্য কোনো একটা ইউনিটে চলে যাচ্ছি আমি। তাহলে একই জাতীয় ইউনিট বা একই জাতীয় জিনিসের মধ্যে সবসময় কি হয়? রেশিও হয়। দুটো আলাদা আলাদা ইউনিটের মধ্যে কখনো কিন্তু রেশিও হয় না। এটা হচ্ছে মেন জিনিস, এটা আমাকে জানতে হবে। আচ্ছা, বুঝে গেল সবাই? কারো কোনো আপত্তি আছে কথাটার মধ্যে? কারো কিছু বুঝতে অসুবিধা? না স্যার। না। স্নেহা, ভিডিও অন হয়ে গেছে, কোথায় হাঁটছো স্নেহা? স্নেহা হাঁটতে হাঁটতেও পড়াশোনা করছে, বুঝতে পারছি। তাহলে এবার একটা গল্প বলি। আমাকে বলল এ আর বি এর মধ্যে রেশিও হচ্ছে 5:2। এ আর বি এর মধ্যে রেশিও কত? 5:2। বললো যে এই যে রেশিওটা 5:2, এই রেশিওটা আমি যদি ইন্টু 10 করে দিই, এই রেশিওটাকে আমি ইন্টু 10 করে দিই, তাহলে কি এই রেশিওটার কোনো চেঞ্জ বা কোনো অন্য কোনো রেশিও থেকে এটা কনভার্ট হয়ে যাবে? যদি আমি একটা রেশিওকে কোনো সংখ্যা দিয়ে গুণ করে দিই, তাহলে সেটা কি অন্য কোনো রেশিওতে ট্রান্সফার হয়ে যাবে? বলবেন না দাদা, সেটা কখনোই সম্ভব না। কারণ হচ্ছে রেশিওর মধ্যে যদি আমি কোনোভাবে গুণ বা ভাগ করি, তাহলে রেশিওর একরকমই থেকে যায়, রেশিওর মধ্যে কোনো চেঞ্জ আসে না। কেন? এই যে আমি 10 গুণ করেছি, এই 10 গুণ আমি 5-এর সঙ্গেও করেছি, 2-এর সঙ্গেও করেছি। তাহলে আলটিমেট রেশিওটা কি দাঁড়ায়? 50:20। 50:20।
দেখো আবার শূন্যগুলো যদি কেটে যায় তাহলে 5:2 চলে আসে। তার মানে আমি বলবো যে 50:20 মানেও যা, আর 5:2 মানেও তাই। 50:20 মানেও যা, 5:2 মানেও তাই। ঠিক আছে, তাহলে এবার দেখো ঠিক এরকমই একটা অঙ্ক আমি সেট গুলোতেও দেখেছি। প্রত্যেকটা টাইপ বোঝাবো, আর তোমাদের প্রত্যেকটা টাইপ গুলো আমি একটা একটা করে করিয়ে যাবো। ঠিক আছে, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে যে হচ্ছে কি ব্যাপারটা রেশিওর মধ্যে। একটু সবাই সিটটা সবাই করেছে তো, প্রিন্ট করেছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। সিটটা এখন থাক, আমি আগে ব্যাপারটা আরো পরিষ্কার করে বলে দিই, তারপর তুমি সিটে যাও। তাহলে এই গল্পটা সবার বোঝা গেছে, এই গল্পটা প্রত্যেকের বোঝা গেছে। আমি একটা তোমাদের গল্প বলি, এটা যখন সবার বোঝা গেছে, এবার দেখো বললো a plus 2b by 3x plus 5y is equal to 1/3। এই গল্পটা সবার বোঝা গেছে, প্রত্যেকে এটা বুঝতে পেরেছে। আমি বললাম হ্যাঁ, প্রত্যেকে বুঝতে পেরেছে। তাহলে আমাকে বলো তোমরা, যদি এটার ভ্যালু এটা দেওয়া থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি যে a plus 2b কে যদি ধরি, পুরোটা যদি একটাই ভ্যালু থাকে এবং 3x plus y যদি একটাই ভ্যালু থাকে, তাহলে বলতে পারি যে a plus 2b। আমি একটু আগেই বলেছি যে এই যে টার্মটা, এটা কি বলেছি, এটা ভগ্নাংশ। এটা একটা কি ভগ্নাংশ, যার একটা কি আছে লব আছে, যার একটা কি আছে হর আছে। তাহলে এই ভগ্নাংশ মানেও যা, আর রেশিও মানেও তাই। বলবে হ্যাঁ দাদা একদম ঠিক, ভগ্নাংশ মানে যা, রেশিও মানেও তাই। কারোর কোনো ডাউট নেই বা কারোর কোনো প্রশ্ন নেই এই লাইনটায়। এবার আমাকে বললো যদি এটা এটা এই ভ্যালুটার ভ্যালু 1/3 হয়, তাহলে আমাকে বলো এটা সমান কত। কে বলতে পারে? যদি a plus 2b by 3x plus 5y যদি 1/3 হয়, তাহলে 2a plus 4b by 6x plus 10y কি হয়? স্যার একই থাকবে, 1:1:3 থাকবে। কেন 1:3 থাকবে? মানে স্যার লবকেও 2 দিয়ে গুণ করা হয়েছে, হরকেও 2 দিয়ে গুণ করা হয়েছে। হ্যাঁ, এই যে কথাটা বললো, লবকে 2 দিয়ে গুণ করা হয়েছে, হরকে 2 দিয়ে গুণ করা হয়েছে, এর মানে হচ্ছে এই পুরো জিনিসটাকে কি করা হয়েছে, 2 দিয়ে গুণ করা হয়েছে। পুরো জিনিসটাকে কি করা হয়েছে, 2 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এই কথাটাই কি এইটাকে রিপ্রেজেন্ট করে না, এই লাইনটাকে? যে এখানে যদি a প্লাস 2b-র জায়গায় x থাকতো আর নিচে যদি y থাকতো, তাহলে লিখতে পারতাম যে x:y বলা আছে 1:3। তাহলে আমাকে বার করতে বলেছে আলটিমেট 2 কমন নিয়ে নিই ওপরে, তাহলে কি থাকে a প্লাস 2b, আর নিচে যদি 2 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে 3x plus 5y। তাহলে বলবে দাদা 2 কেটে যাবে। এই 2 কেটে যাওয়ার মানে হচ্ছে কি না, ঠিক এই গল্পটাই করা হয়েছে যে x:y একটা রেশিও, তার ভ্যালু দেওয়া আছে 1:3। এর দুই বস্তুর সঙ্গেই, মানে আমি ধরো x হচ্ছে আমি আর y হচ্ছে শ্যামসুন্দর, তাহলে এই দুজন বস্তুর সঙ্গে কি করা হয়েছে, 2 গুণ করা হয়েছে।
তাহলে যদি দুজন বস্তুর সঙ্গে একই টার্ম বা একই ইন্টিজার যদি গুণ করা হয়, প্রোডাক্ট করা হয়, তাহলে আলটিমেট রেশিওর মধ্যে কি হয় না, কোনো চেঞ্জ আসে না। তাহলে x:y যদি 1:3 হয়, তাহলে 2x:2y ও হবে 1:3। এটাই হচ্ছে অ্যাকচুয়াল গল্প। এটা আমরা বোধা বাংলা ভাষায় বুঝি, এটা উপরেও 2 কমন আছে, নিচেও 2 কমন আছে, 2 কেটে যায়। অ্যাকচুয়ালি গল্পটা কিন্তু এই, যেরকম ভাবে বোঝাচ্ছি ঠিক সেরকম ভাবে বুঝবে, ঠিক আছে? কেন বুঝবে সেটা পরে পরে নিজেই বুঝতে পারবে। এটুকু সবার বোঝা গেছে, বলবে হ্যাঁ দাদা খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। আর কোনো অসুবিধা নেই? নেক্সট গল্পে আসি। এবার আমরা শিখবো যে দুটো রেশিওকে কি করা যায়, অ্যাড করা যায়। দুটো রেশিওকে কি করে অ্যাড করা যায়, ঠিক আছে? যেটাকে বলা হয় কম্বাইন রেশিও। আমাকে দুটো রেশিও দেওয়া আছে, a:b সমান হচ্ছে 7:8, আর b:c বলা আছে 5:9। আমাকে জিজ্ঞেস করলো a:b:c ইজ ইকুয়াল টু কত, a:b:c সমান কত, কি করে বার করবো আমরা? এখানে বলা হয় কম্বাইন রেশিও। এখানে কি বলা হয়, এই বস্তুটিকে বলা হয় কম্বাইন রেশিও। আমরা কি করে বার করবো? সহজেই একদম 1 সেকেন্ডে বার করব। কি করে? সেই 1 সেকেন্ডের গল্পটা করার জন্য আমায় জানতে হবে যে কি করে জিনিসটা উৎপত্তি হয়েছে, কেন এটা হচ্ছে। সবাই চোখ শুনে দেখো একটুখানি, এই দুটো রেশিওর মধ্যেই একজন বস্তুই বর্তমান। দুটো রেশিওর মধ্যে কমন মানুষ আছে, একজন কমন মানুষ আছে। সেই কমন মানুষটি যে বি। এখানেও বি উপস্থিত, এখানেও বি উপস্থিত। তাহলে যখন বি উপস্থিত, তার মানে আমি একটু আগেই বলেছি যে রেশিও সবসময় কি হয় না, একই জাতীয় বস্তুর মধ্যে হয়, বা একই জাতীয় এককের মধ্যে হয়, বা একই জাতীয় ইউনিটের মধ্যে হয়। তাহলে যেহেতু আমি এ এর সঙ্গে বি এর রেশিও বার করেছি 7:8, এবং আবার যদি বি কে পরবর্তী রেশিও সি এর সঙ্গে বার করে থাকি, তার মানে এ বি সি একই ধরনের জিনিস। তারা হতে পারে রান, তারা হতে পারে কোনো বস্তুর পরিমাপ, তারা হতে পারে কোনো টাকার পরিমাপ, তারা হতে পারে কোনো তেলের পরিমাপ, যা খুশি হতে পারে, কিন্তু তিনজনেই একই ধরনের বস্তু। না হলে এ বি এর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারতো না, আবার বি সি এর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারতো না। এই গল্পটা একটু ভালো করে বুঝতে হবে, যে কথাটা বললাম। এটা যে বুঝতে পারবে, সে নিশ্চয়ই সারা জীবন বুঝতে পারবে। তাহলে এই যে গল্পটা করেছি আমি, যে a:b সমান 7:8 আর b:c সমান 5:9, দুই জায়গাতেই বি বসে আছে। বি এখানেও আছে, বি এখানেও আছে, কিন্তু বি এর ভ্যালু এখানে দেখতে পাচ্ছি 8, আর এখানে দেখতে পাচ্ছি 5। কি করে সম্ভব? কোনো মতেই সম্ভব না, কারণ বি দু জায়গাতেই এক থাকতে হবে। বি কোনোদিন দু জায়গায় আলাদা হতে পারে না। তাই আমার কি লক্ষ্য কি হবে, বি কে সমান করা। বি কে সমান করা। বি এখানে 5 আছে, বি এখানে 8 আছে, আমায় কি করতে হবে, বি কে সমান করতে হবে। তাহলে বলো কি করলে বি সমান হবে, কে বলতে পারে? 8 এবং 5, এই 8 আর 5কে আমায় সমান করতে হবে। 8 আর 5কে আমি সমান করব কি করে? তাহলে 8 আর 5কে সমান করতে গেলে আমায় কি করতে হবে, এলসিএম অফ 8 আর 5 বের করতে হবে। 8 আর 5 কি করতে হবে, এলসিএম বের করতে হবে। এলসিএম কত বাবা, 40। তাহলে আমি ভালো করে বলেছি যে এলসিএম মানে কি বোঝায়, মানে 8-এরও একটা মাল্টিপেল, 5-এরও একটা মাল্টিপেল। 8 আর 5কে সমান করা মানে কি, 8-এর নামটা পড়বো, 5-এর নামটা পড়বো। এই দুই নামটার মধ্যে যখন একটা কমন টার্ম পাবো, সেই হবে 8 আর 5-এর এলসিএম। তার মানে তখনই হয়ে যাবে 8 আর 5 সমান। তাহলে এবার বলো, এই 8কে যদি আমায় 40 করতে হয়, কত দিয়ে গুণ করতে হবে? বলবে 5 দিয়ে। সবসময় মনে রাখবো, আগে আমি বলেছি যে রেশিওর কোনো একটা টার্মকে
কোনো কিছু দিয়ে গুণ করতে গেলে সেই গুণটা আমাকে একেও করতে হবে একেও করতে হবে, তবেই রেশিও এক থাকবে, না হলে কিন্তু রেশিও অন্য হয়ে যাবে, সেটা আগেই বুঝিয়ে দিয়েছি। তাহলে আমাকে যদি 7:8 কে 5 দিয়ে গুণ করতে হয়, তার মানে পুরো টার্মটাকেই 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার বলো যে 5 কে আমায় 40 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে 5 কে 40 করতে গেলে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাই 8 দিয়ে গুণ করে দাও। তাহলে এবার বলো কি হচ্ছে, 7 কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 35, আর 5 কে 8 দিয়ে গুণ করলে 40 তো হচ্ছে। এখানেও 8 কে 5 দিয়ে গুণ করলে 40, 8 কে 9 দিয়ে গুণ করলে 72। তাহলে আলটিমেট 40-40 ইকুয়াল হয়ে গেছে। তাহলে এ ইস টু বি ইস টু সি কত হয়ে গেল বাবা? 35 ইস টু বি কত বেরিয়ে গেল? 40, আর সি কত বেরিয়ে গেল? 72। এই হয়ে গেল, এই হয়ে গেল তোমার এ ইস টু বি ইস টু সি, এ ইস টু বি ইস টু সি। বোঝা গেল? সবার পরিষ্কার? হ্যাঁ স্যার পরিষ্কার। তাহলে এই প্রশ্ন থেকেই তোমায় যদি বলে যে এ ইস টু সি বার করো, এ ইস টু সি কত হবে? যদি বলে এ ইস টু সি কত হবে, কি করবো? তাহলে দেখো আমি দুখানা থেকে বি কে কমন করে দিয়েছি, বি কে এখানেও 40 করেছি, বি কে এখানেও 40 করে দিয়েছি, তাহলে আর কোনো সমস্যা নেই। বি কে যখন আমি 40 করে দিয়েছি, তাহলে আর কোনো সমস্যা নেই। আমি কি করব, বি কে বাদ দিয়ে দেবো। তাহলে বি বাদে এ আর সি পড়ে থাকে 35:72। তাহলে 35:72 বি কে বাদ দিলে এই হচ্ছে এ আর সি এর মধ্যে রেশিও। এ আর সি এর মধ্যে রেশিও কত? 35:7। বুঝা গেছে? বলবে হ্যাঁ দা, খুব সুন্দর। এবার এই অঙ্কটারই পরীক্ষা হলে শর্টকাট একটা জেনে রাখা ভালো, তবে এটা শর্টকাট মনে রাখার দরকার নেই, মানে এর থেকে শর্টকাট পৃথিবীতে আর কিছু হয় বলে আমার মনে হয় না। তবু এটা হচ্ছে বেস, এই বেসটা ক্লিয়ার হওয়া দরকার। তবু তোমরা বই খুলে দেখতে পাবে এরকম ভাবে একটা জায়গায় অঙ্ক করা থাকে, এ ইস টু বি সমান হচ্ছে 7:8। তিনজন গল্প আছে, এ বি আর সি, তিনজন বস্তু আছে। এ আর বি এর রেশিও কত বলা আছে? 7:8। বি আর সি এর রেশিও কি বলা আছে? 5:9। তাহলে যদি বলে যে এ ইস টু বি ইস টু সি বার করতে কি করতে হয়, এই ভদ্রলোককে গুণ করতে হয়, সবসময় কোনাকুনি গুণ করতে হয়, এই ভদ্রলোককে গুণ করতে হয়, তারপরে এর সঙ্গে এ গুণ, তার সঙ্গে আবার এর সঙ্গে গুণ করতে হয়, খালি গুণ। তাহলে 7-5 গুণ করে কত হয় বাবা? 8-5 গুণ করে কত হয়? 40। 8-9 গুণ করে কত হয়? 12। মিলেছে আনসার? কারোর এই নিয়ম জানা ছিল এটা? কেউ দেখেছে আগে এই নিয়ম? সবার কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো দাবি? না স্যার, আর একটা স্যার নিয়ম দেখেছিলাম ইউটিউবে স্যার, ওই পাঁচের হচ্ছে কি বলে স্যার, মানে আমরা লেফট সাইডে একটা 5 লিখে দিচ্ছে আর 8-এর রাইট সাইডে একটা 8 লিখে দিয়ে গুণ করে দিচ্ছে। এটা আবার ইউটিউবও করছে, খুব ভালো কথা। এই যে কথাটা বললে খুব সুন্দর লাগলো। এখন নয় স্যার, স্যার অনেকদিন আগে, বছর 2-3 আগে। কোনো সমস্যা নেই, এখনো দেখতে পারো, আমি একবারও বলবো। তাহলে যেটা শ্যামসুন্দর বললো সেটা একবার তোমাদের বোঝাই, জিনিসটাও কি দেখেছে, আদৌ কি দেখেছে না দেখেনি, জন্তু জানোয়ার কি দেখেছে কিছুই তো বুঝতে পারেনি। আমি একটু বলে দিই। এরকম একটা জিনিস আছে, এই যে
জায়গাটা আছে এটা হচ্ছে না ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। এই যে ম্যাট্রিক্স বললাম কি ভয় পেয়ে পালিয়ে যাবো, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের মধ্যে মানে এটা একটা ঘর, এই ঘরটার মধ্যে কেউ কোনোদিন ফাঁকা থাকতে পারে না। রেশিও কিন্তু কেউ কোনোদিন ফাঁকা থাকতে পারে না, কোনো জায়গায় ফাঁকা থাকে না। পৃথিবী ব্রহ্মাণ্ডে কোনো জায়গায় ফাঁকা নেই। তাই যেখানে ফাঁকা দেখতে পাচ্ছি সেখানে আমি কি করব, ভরিয়ে দেবো। কি করে ভরাবো, আমি কি করে ভরাবো ওই জায়গাটায়? জল দেবো, বালি দেবো, সিমেন্ট দেবো, কি দেবো? আমি দেখতে পাচ্ছি যে এই রেশিওটা হচ্ছে 7:8। এখানে সি এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই মানে বি এখানে যা আছে সেটাই ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, সেটাই ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, মানে কি যা এখানে বি এর ভ্যালু তাই এখানে সি এর ভ্যালু। তাই জন্য এ বি সি, এ আর বি এর মধ্যে সম্পর্ক আছে কিন্তু বি আর সি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, এরা সমান ইকুয়াল। তাই না, আমি এখানেও কি লিখে দেবো 8, কি লিখে দেবো 8। আর এখানে দেখতে পাচ্ছি বি আর সি এর মধ্যে সম্পর্ক আছে কিন্তু এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, কারণ হচ্ছে এ আর বি হচ্ছে এখানে ইকুয়াল, এ আর বি হচ্ছে সেম, তাই জন্য লেখার দরকার হয়নি। তার মানে এখানে লিখবো 5। এবার হচ্ছে যেটা শ্যামসুন্দর দেখেছে, যে প্রত্যেকটা গুণ করে দাও। 7:7 × 5 35, 8 × 5 8 এবার বোঝা গেল, বোঝা গেল এই দুটো জিনিস এক হলো তো। হ্যাঁ স্যার। কারো কোনো প্রশ্ন নেই? কোয়েল কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই? এবার আমি একটু শক্ত দিকে যাচ্ছি, এতক্ষণ সোজা দিকে যাচ্ছি, একটু শক্ত দিকে। এবার দেখবো 4 নম্বর পয়েন্ট। বললো যে দাদা A:B দেওয়া আছে 3:5 আর A:C দেওয়া আছে 11:13। তাহলে B:C। এই হচ্ছে এমন একটা প্রশ্ন, যে প্রশ্নে না ওইসব ইউটিউবের ট্রিক্স কাজে লাগবে, না কোনো শর্টকাট কাজে লাগবে। তখন একটা জিনিসই কাজে লাগবে, যেটা হচ্ছে আমরা প্রথম বেসিক শিখেছি। এই জন্য আমি সবসময় বলি বেসিক খুব ভালো করে জানতে হবে। বেসিক জানলে পৃথিবীর সব অঙ্কের সমাধান হয়ে যায়। তা আমি কি বলেছি, যখন এ বি এর সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, যখন এ সি এর সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, তার মানে এ বি এবং সি এর মধ্যেও নিশ্চয়ই একটা রিলেশন আছে। এ বি এবং সি এর মধ্যে একটা রিলেশন আছে, তার মানে এরা একই গোত্রের মানুষ, এরা হচ্ছে একই গোত্রের মানুষ বা একই ইউনিটের কোনো একটা জিনিস, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি দুটো জায়গাতেই এ বসে আছে, দুটো জায়গাতেই এ বসে আছে, কিন্তু এ এর ভ্যালু এখানে 3 এখানে 11, কিন্তু এটা তো হওয়া সম্ভব নয়। একই জিনিসের ভ্যালু দুই জায়গায় দুরকম কি করে হতে পারে, হতে পারে না। তো আমাকে যে কি করতে হবে, সমান করতে হবে, সমান করতে হবে। সমান করার জন্য কি করতে হবে, জাস্ট এখানে যে বস্তু বসে আছে তাকে দিয়ে একে গুণ, আর এখানে যে বসে আছে তাকে দিয়ে এই রেশিওকে গুণ। তবেই তো পেয়ে যাবো এই দুজনকার কি না এলসিএম, কারণ এরা দুজনেই হচ্ছে প্রাইম নাম্বার, বা এরা বলতে পারি এরা কোপ্রাইম নাম্বার। এখানে 11 আর 3 প্রাইম নাম্বার, তাই জন্য মনে হচ্ছে। অন্য জায়গায় এখানে 11 আর 3 13 না থাকে, এখানে হচ্ছে 8:13 থাকতে পারতো, কিন্তু 8 তো প্রাইম নাম্বার নয়, কিন্তু এরা কোপ্রাইম নাম্বার। তাহলে কোপ্রাইম নাম্বারে আমি বলেছি সবসময় এলসিএম হয় তাদের গুণফল, তাহলে এলসিএম সবসময় এদের গুণফল হবে। এই গুণফল করতে গেলে আমার কি করতে হবে বাবা, এই রেশিওটাকে কত দিয়ে গুণ করতে হবে, না 11 দিয়ে গুণ করতে হবে। আর একে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 11 দিয়ে গুণ করলে কত হয়, 33।
আর এ হয় 55, আর একে 3 দিয়ে গুণ করলে কত হয়? 33, আর এ হয় 39। তাহলে দু জায়গায় এ এবার সমান হয়ে গেছে। এবার আমার সমস্যার সমাধান। তাহলে এ যখন সমান হয়ে গেল, তাহলে বাকি পড়ে আছে বি আর সি। তাহলে বি আর সি রেশিও কত? 55:39। কারোর কোনো দাবি আছে? বলবেন আলাদা কোনো দাবি নেই। তাহলে যদি বি ইস টু সি 55:39 হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি কত? আমি জানি এ সমান 33, দুই জায়গায় দিয়ে ইকুয়াল। তাহলে আমার আনসার কি হবে? 33, জাস্ট অ্যাড। কোনো সমস্যা? কারোর মধ্যে কোনো প্রশ্ন, দ্বিধা, দ্বন্দ্ব? কেউ কিছু বলতে চান? কেউ কিছু বলছে মানে কারোর মধ্যে কোনো প্রশ্ন নেই, সবাই বুঝতে পেরেছে। হ্যাঁ স্যার। এবার একটু, এবার আরো একটু শক্ত করি। আস্তে আস্তে আমি একদম গভীরে ঢুকবো, যার পরে রেশিওর আর কিছু থাকে না। তো এতক্ষণ আমরা দুটি রেশিওর মধ্যে সম্পর্ক দেখছিলাম, কিন্তু এবার যদি আমাকে বলে দেয় তিনটে রেশিও, তিনটে রেশিও বলে দেয়, তখন আমি কি করব বাবা? তখন আমি কি করব? কে বলতে পারবে আমাকে? এটার উত্তর আমায় কে বলতে পারবে? সবাই খাতা পেন নিয়ে পড়তে শুরু করে দিয়েছে, বিরিয়ানি। প্রথম আমাকে এ ইস টু বি ইস টু সি ইস টু, এটা আমি আগেই শিখিয়েছি যে আমি যখনই এরকম দেখবো আমার কি মাথায় আসবে, যেখানে তিনজন, যে চারজন এখানে মানুষ বসে আছে, এ বি সি আর ডি, এই চারজনের মধ্যে রিলেশন আছে একটা, কারণ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের রিলেশন আছে। তাহলে এবার দেখো, এ আর বি ভ্যালু হচ্ছে 3:7, খুব ভালো, কোনো প্রবলেম নেই। বি আর সি রেশিও 8:11, কোনো অসুবিধা নেই। সি আর ডির কত? 13:15, 13:15। তাহলে আমি বলেছি যে এই প্রথম ঘরে বি সি আর ডি, সি আর ডি এর কি জায়গা ফাঁকা আছে, কিন্তু কোনো জায়গা ফাঁকা থাকতে পারে না। এখানে ফাঁকা আছে মানে এখানে বি যে ভ্যালু নিয়ে বসে আছে, সি এরও সেই ভ্যালু, আর ডি এরও সেই ভ্যালু। তাহলে এখানে বলো সি এর ভ্যালু কি হবে? 7। ডি এর ভ্যালু কি হবে? তার ঠিক নিচের ঘরে দেখতে পাচ্ছি বি এর ভ্যালু 8, সি এর ভ্যালু 11, ডি এর ভ্যালু ফাঁকা। তার মানে কি সি যে ভ্যালু নিয়ে বসে আছে, ডি এরও ঠিক তাই একই ভ্যালু আছে, ডি এরও সি ঠিক একই ভ্যালু। তাহলে ডি এর ভ্যালু কত হবে? আবার এদিকে দেখতে পাচ্ছি এ এর ঘর ফাঁকা, তার মানে কি না, এ এর সবসময় পাশাপাশি বস্তুর মধ্যে রিলেশন হয়। তাই এ আর বি এর মধ্যে রিলেশন নেই, মানে যে ভ্যালু বি নিয়ে বসে আছে ঠিক সেই ভ্যালু এও নিয়ে বসে আছে। এখানেও দেখতে পাচ্ছি যে সি এর ঘর 13, ডি এর ঘর 15, কিন্তু এ আর বির মধ্যে কিছু নেই, তার মানে এখানে কত হবে শ্যামসুন্দর? 13। 13। প্রত্যেকটা গুণ করে নাও। প্রত্যেকটা গুণ করে দিলে যা হবে সেটাই হচ্ছে তোমার answer।
যা হবে সেটাই হচ্ছে। বেরিয়েছে গুণফল? গুণটা তো নিজেরা করতে হবে, গুণটাকে আমি করবো? বলো। গুণটা করে তোমরা আনসার, আমি গুণ করছি। এবার নেক্সট প্রশ্নের আনসার বলো। এই স্টুডি কত? 104:385। 104:385। 385। কি করে বেরোবে? কি করে বেরোবে? স্যার ওই 39 গণিত 8, আর একটা হচ্ছে আপনার 77x15। ওখান থেকে স্যার হচ্ছে 3 কমন। তা 39 × 8 করলে কি করে তোমার 4 হয়? স্যার মাঝখান থেকে স্যার 3 কমন নিয়ে দুজন থেকেই সরিয়ে দিয়েছি তো। আর 77x15। 3 কমন নিয়ে, এই যে কথাটা আমাকে শ্যামসুন্দর বললো 3 কমন নিয়ে সরিয়ে দিয়েছি, এর মানেটা কি? আচ্ছা, এবার একটু ভালো করে দেখো এই তিনটে লাইনের মধ্যে আমাকে এ আর ডি এর মধ্যে রিলেশন বার করতে বলেছে। এর মানে হচ্ছে আমাকে বি সি কে পুরোপুরি অমিট করতে হবে, বি আর সি কে সরিয়ে দিতে হবে। তাহলে যখনই এই ধরনের আমি রিলেশন বার করতে দেবে, তখন আমার কাজ হবে এই প্রত্যেকটা রেশিওকে গুণ করে দেওয়া, এইটা বেরোলো আমার এ বি সি ডি এর মধ্যে রিলেশন, এ বি সি আর ডি এর মধ্যে রিলেশন। কিন্তু আমাকে বার করতে বলেছে এ আর ডি এর মধ্যে রিলেশন, তাহলে আমি কি করতে হবে? গুণ করে নেব। গুণ করলে কি হবে? আমাকে একটা কথা বলো, এ ইজ টু বি মানে কি এ বাই বি নয়? আমি তো আগেই বলেছি। বি ইজ টু সি মানে কি বি বাই সি নয়? আমি তো আগেই বলেছি। হ্যাঁ। সি ইজ টু ডি মানে কি সি বাই ডি নয়? বলবে হ্যাঁ। তাহলে কি এইরকম কোনাকুনি কেটে যায় না? বলবে হ্যাঁ, অবশ্যই কেটে যায়। পড়ে থাকে কি এ আর ডি। তাই এই ধরনের গল্প দেখলেই আমি এসব কাজ করতে যাব না, আমি জাস্ট উপর নিচে লিখে ফেলে দেখতে পাচ্ছি, আমি এই বি কাটবো। সবসময় এরকম এরকম কাটে, ক্রস ক্রস কেটে যায়। বিবি কাটলো, সিসি কাটলো, পড়ে থাকলো এ আর ডি। আর গুণ কিরকম হয়? এদিকেরটা গুণ, এদিকেরটা গুণ। তাহলে পড়ে থাকলো কি এখানে বাবা? এ ইন্টু ডি, সরি এ ইজ টু ডি। সিমিলারলি এখানেও দেখো কোনো কিছু কাটাকাটি যাচ্ছে, বলবে হ্যাঁ দাদা 3 আর এখানে 15। এরকম এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কাটতে পারে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কাটতে পারে। ইজ ইট ক্লিয়ার টু অল? এটার সঙ্গে সবসময় কোনাকুনি কাটবে, ঠিক আছে? 7 এর সঙ্গে 8, 7 এর সঙ্গে 13, বা 11-র সঙ্গে 13, বা 11-র সঙ্গে 3, এরকম কোনাকুনি। কিন্তু যেহেতু 3-11 মধ্যে কাটাকুটি যাচ্ছে না, 7-8-এর মধ্যে কাটাকুটি যাচ্ছে না, 7-13-এর মধ্যে কাটাকুটি যাচ্ছে না, একমাত্র 3 আর 5 কাটাকুটি যাচ্ছে, তাহলে এখানে এবার গুণ করে দাও। 8-13 কত? 8-13 আমার বলেছে 104। আর কে পড়ে আছে? 5-11 55, 55 ইন্টু 7, 7-5-এ 35-এর 5, 7-5-এ 35 আর 2 37। 104:60, 375 হচ্ছে এই। কারোর কোনো ডাউট আছে? কারোর কোনো ডাউট আছে? স্যার 385 হবে স্যার। 385। কোনো কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা আছে? আবার জিজ্ঞেস করছি, তাহলে তাড়াতাড়ি বল।
না স্যার। এবার বলবে যে দাদা আপনি তাহলে এটা গুণটা করলেন না কারণ আপনি কি গুণ জানেন? আমি বলবো না আমি জানি, কারণ হচ্ছে আমি গুণ করতে ভুলে গেছি, অনেক সেই বাচ্চাবেলায় করেছি। এবার হচ্ছে গুণ না করার একটা কারণ আছে, সেটা তোমাদের বোঝাই, ভালো করে বুঝো। আলটিমেট পরীক্ষা হলে কিন্তু গুণ করার দরকার হয়। আমি তোমাদের সব হয়ে যাওয়ার পরে আগের বছরের ফুড এসআই বা 2014 আর 2019-এর ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের প্রশ্নটার একবার সলিউশন করে দেবো পরীক্ষার আগে। দেখবে প্রশ্নটার সলিউশন তখন করতে তোমাদের হার্ডলি 10 মিনিট লাগবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা 30টা এবং 50টা প্রশ্ন দেখে দেখে আনসার করতে পারবে, দেখে দেখে 100% শিওর। আমি যে সিটটা দিয়েছি সেই সিটটার মধ্যে একটা প্রশ্নে 10 নম্বর প্রশ্ন, সেই 10 নম্বর প্রশ্ন দেওয়া আছে এ ইস টু বি সমান হচ্ছে 3:4 আর বি ইস টু সি সমান 8:2। বলেছে এ ইস টু বি ইস টু সি, বলেছে এ ইস টু বি ইস টু সি। এই ধরনের অঙ্ক যত এখানে সি ডি ই এফ হাজার একটা জিনিস তোমার অ্যাড হতে পারে। আমি আগেই বলেছি রেশিও মানে হচ্ছে দুই বা ততোধিক জিনিসের মধ্যে কি রিলেশন, দুই বা ততোধিক জিনিসের মধ্যে রিলেশন, এবং রিলেশনটা কি হবে সবসময় কিন্তু একই জাতীয় ইউনিটের মধ্যে হবে, তবেই কিন্তু তারা কি হবে কম্বাইন্ড রেশিওতে মিলিত হবে। এই যে এ ইস টু বি ইস টু সি এটা কি কম্বাইন্ড রেশিও, ঠিক আছে। এবার এখানে 4টে অপশন দিয়েছে বাবা, 4টে অপশন একটু ভালো করে মন দিয়ে দেখো। ফার্স্টটা দিয়েছে 8:6:9, বি অপশনে দিয়েছে 9:8:6, সি অপশন দিয়েছে 6:8:9, আর ডি অপশন দিয়েছে 3:32. কোনো কিছু করার প্রয়োজন হয় না, এইসব গুণ বিয়োগ করা এসব বেকার, এসব করে চাকরি পাওয়া যায় না, ঠিক আছে। অঙ্ক শিখতে গেলে এটা দরকার, শিখে রাখলাম আমি কি করে অঙ্কটা এসছে, তার রুট কি সেটা জানার জন্য আমাকে এগুলো শিখতে হয়, কিন্তু শিখে যাওয়ার পর আর অ্যাপ্লাই করতে হয়। এবার একটু মাথা খাটাতে, একটু বুদ্ধি কাটাতে হয়। বুদ্ধি যদি থাকে তাহলে খাটাবে, না থাকলে খাটাবে না। সেই বুদ্ধিটা বের করবো কি করে সেটা আমি তোমাদের শেখাবো। দেখো এ আর বি এর মধ্যে রেশিও 3:4, এখানে এতগুলো রেশিও দেওয়া আছে, তাহলে এখানে প্রত্যেকটা রেশিও তো এ বি সি তিনজনের মধ্যে রেশিওই দেওয়া আছে, তিনজনের মধ্যে রিলেশনই তো দেওয়া আছে, 4টে অপশনে 4টে সম্পর্ক দেওয়া আছে। তাহলে আমার যেখানে এ ইস টু বি 3:4 দেখতে পাবো সেটাই হচ্ছে আনসার। তাহলে আমাকে বলো তো এর মধ্যে দেখে কোনটায় 3:4 দেখতে পাচ্ছ? এখানে 3:4 তুমি কোথায় দেখতে পাচ্ছ? বলবে দাদা 6:8, এখানে যদি 2 দিয়ে কাটি এ হয় 3, 2 দিয়ে কাটলে এ হয় 4, তাহলে একমাত্র এখানেই আমি 3:4 দেখতে পাচ্ছি, আমি একমাত্র এখানেই 3:4 দেখতে পাচ্ছি, আর কিন্তু কিছু দেখতে পাচ্ছি, আর কিন্তু কিছু দেখতে পাচ্ছি। তাহলে হচ্ছে আনসার কোনটা? কতক্ষণ লাগলো অঙ্কটা? কিন্তু আমরা কি শিখেছিলাম? অনেক কিছু শিখেছিলাম, যে এখানে দুজনের ক্ষেত্রেই বি কমন আছে, তাহলে আমায় বি কে সমান করতে হবে, এখানে 4 এখানে 8, তাহলে 4কে আমাকে 8 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে একে 2 দিয়ে গুণ করব, একে 1 দিয়ে গুণ করব, তাহলেই আমার দুটো জায়গায় বি সমান হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 6:8, এখানে 8:9, তাহলে আলটিমেট 6:8:9 হচ্ছে আনসার। কিন্তু আমি সেই এত কিছু খাটাখাটুনি না করে জাস্ট দেখেই আনসারটা দাগ দিয়ে দিলাম। তাহলে আমি কি দেখলাম? যে কোনো একটা রেশিও দেখলাম। তুমি বললে দাদা আপনি এ ইস টু বি এর রেশিও ধরে করলেন, তাহলে বি ইস টু সি ধরে কি করতে পারবো না? অবশ্যই করতে পারবে। দেখো 8:9 আছে বি ইস টু সি, একমাত্র এখানেই আছে 8:9 বি ইস টু সি, আর কোথাও কিন্তু নেই।
সবাই বুঝতে পেরেছে? সবার বুদ্ধি উদয় হয়েছে? হ্যাঁ স্যার, আপনার ফেসবুকে স্যার এরকমই একটা আপনি ইয়ে করেছিলেন, মানে ভিডিও আপলোড করেছিলেন এরকমই একটা অঙ্কেতে। তাহলে বুঝে গেছে সবার? কারো কোনো আপত্তি আছে? কারো কোনো? তাহলে আমার সম্পর্ক রিলেশন তৈরি করা হয়ে গেল। আমি আলটিমেট আর গুণ বিয়োগ যোগ বিয়োগ করতে হলো না, আমি এই দেখেই অঙ্ক করে ফেলতে পারবো। তাহলে 10 নম্বর অঙ্কটা দেখে বোঝা গেল। ঠিক একই রকম আর একটা অঙ্ক দেখাই তোমাকে। দেখো তো 21 নম্বর অঙ্ক, 21 নম্বর অঙ্ক। দেওয়া আছে a is to b হচ্ছে 1, b is to c আছে 3 is to c is to d আছে 6 is to 9, আর d is to e আছে 12 is to 16। বার করতে বলেছে a is to b is to c is to d is to। অপশন 4 হবে স্যার। ছেলের অঙ্ক না হওয়ার আগে আর একটা বার করে বলবে যে a is to e কত হবে। তাহলে এখানে 4টে অপশন আছে। একটা হচ্ছে 1 নম্বর অপশন। 1 নম্বর অপশনে কি আছে? 1 3 6 12 16। 2 নম্বরে কি আছে? 2 4 9, সরি 2 4 6 9 16। 3-এ কি আছে? 3 4 8 12 16। 3 4 8। 4-এ কি আছে? 3 6 8 12 16। 3 তাহলে ইস টু 16 এখানে হবে স্যার। দেখতে এই পাচ্ছি, হ্যাঁ কোথায়? ওই যে স্যার a ইস টু a বললেন না, 3 ইস টু 16। ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে দেখতে পাচ্ছি আমার এখানে 5টা জিনিসের মধ্যে রিলেশন, কিন্তু আমি দুটো দুটো করে রিলেশন আমার কাছে জানা আছে। তাহলে যে কোনো একটা রিলেশন নিয়ে আমি খালি দেখে নেবো যে আদৌ ঠিক আছে না নেই। তাহলে আমি বললাম যে দাদা আমার দেখে পছন্দ হলো একে, সি ইস টু ডি কে দেখে পছন্দ হলো, বা বি ইস টু সি কে দেখেও করতে পারি। আমি প্রত্যেকটা দেখেই করতে পারি, কিন্তু কারণ কি সেটা আমি বলছি। বি ইস টু সি দেখবো, আমি দেখবো কি বি ইস টু সি। বি ইস টু সি দেখতে পাচ্ছি 3 ইস টু 4 আছে। তাহলে 3 ইস টু 4 এখানে বি আর সি এর মধ্যে রিলেশন কোথায় আছে? বাকি কিছু দেখবো না, খালি বি আর সি কি দেখবো। সবাই শুনতে পাচ্ছে আমার কথা? শ্যামচন্দ্র শোনা যাচ্ছে তোমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এটা কল এসছে তাই জিজ্ঞেস করছি। আমি শুধু বি আর সি কি দেখবো। তাহলে দেখো 3 ইস টু 6, তাহলে 3 ইস টু 6 করলে কি হয় 1 ইস টু 2, কিন্তু এখানে 3 ইস টু 4 আছে, তাহলে এ আনসার জীবনেও হতে পারে না। তারপরে কি আছে? তারপরে আছে 4 ইস টু 6, তাহলে 4 ইস টু 6 এ কাটাকুটি করলে হয় 3 ইস টু 2, তাহলে এও হতে পারে না। 4 ইস টু 8 কাটাকুটি করলে 1 ইস টু 2, এও হতে পারে না। 6 ইস টু 8 এটাকে ছোট করলে কি হয় 2 ইস টু, সরি 3 ইস টু 4, তাহলে একমাত্র এটাই আছে। এবার তুমি বলতে পারো দাদা আপনি কেন ডি ইস টু ই নিয়ে কাজ করলেন না, সি ইস টু ডি নিয়ে কেন কাজ করলেন না, আর এ ইস টু বি নিয়ে কেন কাজ করলেন না? এর কারণ হচ্ছে, এটা কেন করিনি তার কারণ হচ্ছে 6 ইস টু 9 এরা কিন্তু ইন্টিজার নয়। এখানে 6 আর 9 কে আরো কি করা যায়, ছোট করা যায়। 6 আর 9 কে কি করা যায়, আরো ছোট করা যায়। 6 আর 9 কে ছোট করলে কি হবে 3 ইস টু 2 হবে।
তাই যদি আমি দেখতে পাই যে কোনো একটা রেশিও এমন দেওয়া আছে এটাকে আরো ছোট করা যায়, সেটা নিয়ে আমি কাজ করব না। 12:16 ছোট করা যায়, তাই আমি 12:16 নিয়েও কাজ করব না। এবার দেখতে পাচ্ছি এখানে 12:16 আছে, এখানেও 12:16 আছে, এখানেও 12:16 আছে। তাহলে আমরা তিনটে অপশনের মধ্যে তোমার কি হয়ে যাবে, কনফ্লিক্ট হয়ে যাবে। তুমি কোনো মতেই আনসার বের করতে পারবে না। তাই তুমি এমন একটা অপশন ধরবে যেটা দুজনেই কিন্তু কি, দুজনেই হচ্ছে একদম ছোট টার্মে, একদম প্রপার রেশিওতে আছে, যার মধ্যে আর কোনো কমন টার্ম লুকিয়ে নেই। ঠিক আছে, তো সেটা হচ্ছে 3:4। 3:4 দ্বারা আমার আনসার চলে আসছে। A:B ধরেও করতে পারো, A:B ধরেও কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে দুটো অপশনের মধ্যে তোমরা একটুখানি কনফ্লিক্ট হবে, 2:4 আর 3:6। ঠিক আছে, তাই বেটার 3:4 ধরেই কাজ করো। এবার হচ্ছে A:E, তাহলে A আর E এর মধ্যে আমি বার করতে হবে রিলেশন A আর E। বাকি সবকটাকে কি করতে বলেছি, আমি গুণ করে দিতে বলেছি। গুণ করলে কি হয়, কোণে কোণে কেটে যায়, BB কাটে, CC কাটে, DD কাটে। এখানে কাটাকুটি হচ্ছে, হ্যাঁ হচ্ছে। 3 9 3, 3 12, আবার এখানে 4, 2 6 3, তাহলে 3, এখানে 4, এখানে 16। তাহলে আলটিমেট কত হচ্ছে, 3 4 12, 12:16। না কাটাকুটি যাচ্ছে কি, হ্যাঁ, এই 4 এই 4 কেটে গেল, তাহলে 3:16। 3:16 বল, কারো কোনো সমস্যা বা আপত্তি? তবে 5 মিনিট আমি একটু ব্রেক নিই, তারপর আবার ক্লাসে ফিরে আসছি। আচ্ছা, আমি আবার চলে এসেছি। এবার তোমাদের আরেকটা নতুন জিনিস শেখাবো।
এতক্ষণ যা শেখালাম একদম মনের মধ্যে ঢুকে গেছে, ঠিক? রেশিও সম্বন্ধে প্রাথমিক ধারণা একদম সবার 100% পাক্কা হয়ে গেছে, কারোর কোনো সমস্যা নেই। যদি 2x সমান 8y সমান 6z হয়, যদি 2x সমান 8y সমান 6z হয়, তাহলে x আর y আর z এর মধ্যে রিলেশন কি? x আর y আর z এর মধ্যে রেশিও কি বা রিলেশন কি? কি করে বার করব? এই ধরনের অঙ্কগুলো আমরা সাধারণত ছোটবেলায় কি করতাম, যে 2x 8y আর 6z এটা প্রত্যেকে ইকুয়াল, এবার নিশ্চয়ই এরা অন্য একটা কোনো টার্মের সঙ্গে ইকুয়াল। যদি 2x 8y এবং 6z ইকুয়াল হয়, তার মানে ইকুয়াল মানে কি, এদের নিজস্ব একটা ভ্যালু তো আছেই। সেই ভ্যালুটা আমি কি ধরতাম, এই কে ধরতাম, সেই ভ্যালুটা আমরা কি করতাম, কে ধরতাম, দিয়ে আমরা x এর ভ্যালু বার করতাম, y এর ভ্যালু বার করতাম, z এর ভ্যালু বার করতাম, ঠিক এরকম ভাবে x বার করতাম কত, k বাই 2। 2x সমান হচ্ছে k, তাহলে x সমান কত, k বাই 2। 8y সমান k, তার মানে y সমান কত, k বাই 8। সিমিলারলি 6z সমান k, তাহলে z সমান কত, k বাই 6। এবার আমরা কি করতাম না, x y আর z এর মধ্যে রেশিও বার করতাম। যেহেতু সবার উপরে k আছে, তাহলে k লেখার দরকার নেই, 1:2 বাই 1:8 বাই 1:6। কিন্তু এখন আর পরীক্ষা হলে এরকম ভাবে করলে চাকরি চলে যাবে অন্য কারোর হাতে, তুমি আর চাকরি পাবে না, তুমি অঙ্কটাই করে আসবে, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু আর পড়া যাবে না। এখন ডাইরেক্ট কে এর ভ্যালু আমি লিখবো, আর কে দেখে দেখার দিন শেষ, কে আর লিখবো না, কে আমি আর লিখবো, কে এর জায়গায় ডাইরেক্ট ভ্যালু লিখবো। কি ভ্যালু লিখবো? যদি 2x সমান হচ্ছে 8y সমান হচ্ছে 6z হয়, তাহলে সেই প্রত্যেকের ভ্যালু হবে এই 2, 8 এবং 6 এর এলসিএম, 2, 8 এবং 6 এর এলসিএম, এবং সেটা হবে কত, 24। আমি লিখবো 24, ডাইরেক্ট 24। তাহলে 2x সমান যদি 24 হয়, x সমান কত হবে, 12। 8y সমান 24 হয়, তাহলে y কত হবে, 3। 6y যদি 24 হয়, তাহলে 6z যদি 24 হয়, তাহলে z এর ভ্যালু কত হবে, 4। এই বেরিয়ে গেল তোমার x y আর z এর মধ্যে রেশিও। x y আর z এর মধ্যে রেশিও কতক্ষণ সময়? কতক্ষণ সময় লাগে? এটা ইজি স্যার। ঠিক এরকমই একটা অঙ্ক দেয়া আছে, পনেরো নম্বর অঙ্কে। কত নম্বর অঙ্কে? 15 নম্বর অঙ্কে। দাদা 2 কি অ্যান্সার বলা হবে, আছে? হ্যাঁ, 2 অ্যান্সার হবে 2। ঠিক আছে, সেটা আনসারও বলে দিচ্ছি। 3x সমান 5y সমান 3x সমান 5y সমান 4। তাহলে বার হ্যাঁ করতে স্যার, বলেছে দুয়ের x y আর z মধ্যে রেশিও। তাহলে আমি কি বলেছি, এদের মধ্যে যে সম্পর্ক সেটা সমান, প্রত্যেকটা সমান ইকুয়াল কি হবে, এদের এলসিএম। তাহলে 5 4 20, 3 হচ্ছে 60, ইকুয়াল টু কত লিখবো, 60। তাহলে 3x সমান যদি 60 হয়, x সমান কত, 20। 5y সমান যদি 60 হয়, y সমান কত,
4z সমান যদি 60 হয় z সমান কত হচ্ছে? তাহলে 20:12:15 হচ্ছে এক্স ওয়াই আর জেড এর মধ্যে রেশিও। 20:12:15 অপশন 2 আছে, অপশন 2 হচ্ছে তোমার 2 সেকেন্ডে অঙ্ক শেষ, 2 সেকেন্ডে অঙ্ক শেষ। এবার একটু বেসিক রেশিও সম্বন্ধে আইডিয়া নিয়ে নেব। বেসিক রেশিও আমি তো শিখলাম, কিন্তু রেশিও নিজস্ব একটা টার্মোলজি আছে, একটা টার্ম আছে রেশিওর মধ্যে, যে টার্মগুলো তোমার জানা খুব দরকার, যে টার্মগুলো জানা তোমার খুব দরকার। সেটার মধ্যে প্রথম গল্প যেটা বলবো সেটা হচ্ছে দেখা যাচ্ছে না স্যার? কি হয়েছে, ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। শোনা যাচ্ছে না আওয়াজ? না স্যার, ভিডিওটা স্যার বন্ধ হয়ে গেছিল। ফার্স্ট আমরা এ বি, আমরা প্রথম প্রথম যে অঙ্কটা পড়াই বা প্রথম যে রুলটা পড়েছিলাম সেটা ছিল এরকম, যে এ ইজ টু বি সমান হচ্ছে 1:2 আর সি ইজ টু ডি হচ্ছে 3:1। তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি, এখানে কি বলেছিলাম? কম্বাইন্ড রেশিও। এটা হচ্ছে রেশিওর ফার্স্ট টার্ম, এটা হচ্ছে কম্বাইন্ড রেশিও। এরপরে যেটা শিখবো, এরপরে আমরা যে টার্মটা শিখবো এটা হচ্ছে মিক্সড রেশিও। হোয়াট ইজ মিক্সড রেশিও? মিক্সড রেশিও মানে কি বোঝে? মিক্সড রেশিও মানে কি বোঝে? কেউ কি আমাকে বলতে পারে? কেউ কি আমাকে বলতে পারে? কেউ বলতে পারে? হয়ে যাচ্ছে। একটা হ্যাঁ, পূর্ব রেশিও বললাম, পদগুলোর সাথে পূর্ব পদের গুণফল আর উত্তর পদের আবার সাথে এসব উত্তর এইসব পদের কি গুণফল। কথা? হুস, বাজে বাজে কথা বলছে। পূর্বপদ উত্তরপদ বললে তো হয়ে গেল, জীবন শেষ। তাহলে আর এসএসসি সিজিএল দেওয়া হবে না। এ ইজ টু বি একটা রেশিও। এই যে আমাকে একটা কথা বললো, এটা পীযূষ বলেছে, আমি বুঝতে পেরেছি। তো এই যে গল্পটা বললো যে পূর্বপদের সঙ্গে পূর্বপদ বা উত্তরপদের সঙ্গে উত্তরপদ, এটা কোনো কিছু মানে মনে রাখার কোনো প্রয়োজন নেই। একটা রেশিওর মধ্যে দুটো গল্প আছে, একটা হচ্ছে এ ইজ টু বি আর হচ্ছে এ বাই। এই দুটো জিনিস ভালো করে মনে রাখ। এ ইজ টু বি মানে বি মানেও যা, আর এ বাই বি মানেও তাই। এই দুজনকার কিন্তু ভ্যালু একই, শুধু আমার কি না রিপ্রেজেন্টেশনটা আলাদা। রিপ্রেজেন্টেশনটা আলাদা। এটাকে বলা হয় নিউমিনেটর, এটাকে বলা হয় ডিনোমিনেটর। এটাকে বলা হয় নিউমিনেটর, এটাকে বলা হয় ডিনোমিনেটর। সিমিলার রেশিও যখনই আমরা লিখি তখন আমরা এটাকে বলি অ্যান্টিসিডেন্ট, এটা পূর্বপদ, অ্যান্টিসিডেন্ট। আর এই বি কে বলা হয়, বিকে কি বলা হয়? বিকে বলা হয় কনসিকুয়েন্ট। বিকে কি বলা হয়? কনসিকুয়েন্ট। বিকে কি বলা হয়? কনসিকুয়েন্ট। কনসিকুয়েন্ট মানে হচ্ছে কি ফলাফল। অ্যান্টিসিডেন্ট আর হচ্ছে কনসিকুয়েন্ট। কনসিকুয়েন্ট মানে কি ফলাফল। তাহলে যখন আমরা রেশিওর টার্মে লিখি
তখন এই প্রথম গল্পকে বলি অ্যান্টিসিডেন্ট, আর সেকেন্ড গল্পটাকে বলি মানে সেকেন্ড টার্মটাকে বলি আমরা কনসিকুয়েন্ট। একে যেমন লিখি আমরা নিউমিনেটর, আর এই হচ্ছে ডিনোমিনেটর। যেরকম নিউমিনেটর ডিনোমিনেটরের গল্প আমরা যখন ভাগ আকারে লিখবো, আর যখন রেশিও আকারে লিখবো তখন হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর কনসিকুয়েন্ট। ঠিক আছে, গল্পটা একই। এবার আমাকে যদি বলে এ বাই বি এর সঙ্গে সি বাই ডি কে গুণ করে দাও, এ বাই বি এর সঙ্গে সি বাই ডি কে গুণ করে দাও, আমরা কি লিখবো পাতি বাংলা ভাষায় এসি বাই বিডি, এসি বাই বিডি। ঠিক এটাকেই যদি আমি রেশিওতে প্রকাশ করি তাহলে কি লিখবো আবার এসি ইজ টু বি, এসি ইজ টু বি। এই এসি ইজ টু বিডি হচ্ছে মিক্স রেশিও, এই এসি ইজ টু বিডি হচ্ছে মিক্স রেশিও। কার কার মিক্স রেশিও, কার কার মিক্স রেশিও? এই দুটোর মিক্স রেশিও। তাহলে এ বাই বি কে আমি কি লিখতে পারি এ ইজ টু বি, আর সি বাই ডি কে কি লিখতে পারি সি ইজ টু ডি। তাহলে দেখো এসি ইজ টু বিডি কি করে এসছে, এই দুটোকে গুণ করে দিয়েছি, এই দুটোকে গুণ করে দিয়েছি। ওই উত্তর পর পূর্বপদ মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমি যখনই এই ধরনের অঙ্কগুলো করিয়েছি তখনই আমি তোমাকে বলেছি যে সবসময় গুণ করার সময় কি হয়, উপর নিচে গুণ হয়, উপর নিচে গুণ হয়, কোনাকুনি কাটাকুটি হয়। তাহলে উপর নিচে গুণ হয় মানেই হচ্ছে কি করছি আমরা মিক্স রেশিও করছি, আমরা কি করছি মিক্স রেশিও করছি। যেমন এটাকে যদি আমি এসি আর বিডি মিক্স রেশিও করতে বলি তাহলে আমি কি করব, জাস্ট উপর নিচে গুণ করে দেবো। তাহলে এটা কি লিখবো 3:8, এসি ইজ টু বিডি কত হবে 3:8। কারো কোনো ডাউট? আর তাহলে উত্তর পদ পূর্বপদ মনে রাখার দরকার হবে না তো? একদম মনে রাখা দরকার। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ইনভার্স রেশিও। নাও উইল লার্ন ইনভার্স রেশিও। হোয়াট ইজ ইনভার্স রেশিও? ইনভার্স মানেই হচ্ছে উল্টো, ইনভার্স মানেই হচ্ছে উল্টো। তার মানে কি, যদি এ ইজ টু বি বলা থাকে 11:13, তাহলে আমাকে বললো যে হোয়াট ইজ দ্য ইনভার্স রেশিও অফ এ ইজ টু বি। তাহলে আমি কি করব, এ ইজ টু বি ইনভার্স রেশিও মানে প্রত্যেকটা টার্মকে কি করে দাও উল্টো করে দাও, মানে রেসিপ্রোকাল করে দাও। তাহলে এ কে রেসিপ্রোকাল করলে 1/a হয়, আর বি কে রেসিপ্রোকাল করলে 1/b। সবাই দেখতে পাচ্ছে আমি এটা লিখছি, এ কে ইনভার্স করলে কি হয় 1/a হয়, বি কে ইনভার্স করলে কি হয় 1/b হয়। তাহলে a is to b এর ইনভার্স রেশিও কি না 1/a is to 1/b। কারো কোনো অসুবিধা আছে? তাহলে বলো এটার ইনভার্স রেশিও কি হবে, কে বলতে পারবে? তোমরা কিচ্ছু নয়, এটা ইনভার্স রেশিও হবে 13:11। 13:11 ইনভার্স রেশিও মানে কি হয় উল্টো হয়ে যাওয়া। উল্টো হয়ে গেলে কি হবে, যে এখানে ছিল মানে যে ছিল কনসিকুয়েন্ট সে হয়ে যাবে অ্যান্টিসিডেন্ট, আর যে ছিল অ্যান্টিসিডেন্ট সে হবে কনসিকুয়েন্ট। কেন এটা হবে, এই যদি আমি মনে রাখতে যাই এরম ভাবে তাহলে কিন্তু আমার জীবন শেষ। কেন এটা হবে মনে রাখলে আর ওই ইংলিশের মতো বলতে হবে না যে অ্যান্টিসিডেন্টের সঙ্গে অ্যান্টিসিডেন্ট কোন, কনসিকুয়েন্টের সঙ্গে কনসিকুয়েন্ট। মুখস্থ করা চলবে, কি করে হচ্ছে মনে রাখতে হবে। 11কে উল্টো করলে 1/11, 13কে ইনভার্স করলে 1/13। আমি বলেছি কোনো রেশিওকে কিন্তু এরকম টার্মে লেখা যাবে না, রেশিও সবসময় সিম্পল একদম ইন্টিজার টার্মে হবে। প্রথম গল্পই এটা বলেছি। তাহলে এটা যদি ইন্টিজার টার্মে করতে গেলে আমি কি করতে হবে, এদের এলসিএম গুলো দিয়ে গুণ করতে হবে। এই হরগুলোতে যারা বসে আছে ডিনোমিনেটরে এদের এলসিএম দিয়ে গুণ করতে হবে। তাহলে 11, 13 কো প্রাইম নাম্বার, এদের এলসিএম কি হবে, এদের গুণফল। তাহলে
1/11 কে যদি 11 × 13 দিয়ে গুণ করি, বলবে 11 কেটে চলে যাবে, পড়ে থাকবে 13। আর সিমিলারলি এটাকে যদি আমি 11 × 13 দিয়ে গুণ করি, তাহলে কি পড়ে থাকবে? তাহলে আমি এটাকেও গুণ করছি কাকে দিয়ে? 11 × 13 দিয়ে। আর এটাকেও গুণ করছি কাকে দিয়ে? 11 × 13 দিয়ে। গুণ করার ফলে এই 11 কেটে গেল, এই 13 কেটে গেল, পড়ে রইল 13। কারো কোনো সমস্যা? না স্যার। তাহলে ইনভার্স রেশিও বোঝা গেল। এবার আর ঠিক 2 বা 3টে টার্ম শিখবো আমরা, তারপরেই আমাদের রেশিও মোটামুটি শেষ। তারপরে আমরা ঢুকে যাবো প্রপোর্শন। কিছু ঢুকে যাবো প্রপোর্শনে ঢুকে যাবো। আমরা রেশিও শিখেছি, তারপরে কি শিখলাম? মিক্স রেশিও শিখলাম। প্রথম আমরা কি শিখেছি? রেশিও জিনিসটা কি শিখেছি। তারপরে আমরা কি শিখেছি? মিক্স রেশিও শিখেছি। এবং মিক্স আর রেশিওর মধ্যখানে আমরা কম্বাইন্ড রেশিও শিখে নিয়েছি। এরপরে আমরা শিখবো ডুপ্লিকেট রেশিও, যেটা পরীক্ষায় আসে না কিন্তু কখনো কখনো এসেও যায়। তখন স্টুডেন্টরা পড়ে একদম মাথায় হাত। তাহলে একটা রেশিও A:B, এর ডুপ্লিকেট রেশিও সবসময় মনে রাখবো A²:B। A²:B। বুঝে গেল? কারো কোনো আপত্তি? তাহলে দুখানা টার্মকে আমার কি করে দেওয়া? হোল স্কোয়ার করে দিতে হবে। এর পরের টার্মটা কি লিখবো আমরা? এর পরের টার্ম লিখবো ট্রিপ্লিকেট রেশিও। তা আশা করি এবার বুঝে গেছে সবাই, যদি ডুপ্লিকেট রেশিও স্কোয়ার হয় তাহলে ট্রিপ্লিকেট রেশিও হবে ঠিক আছে? একই না? বলবে হ্যাঁ দা একদম ঠিক। এবার এই ডুপ্লিকেট রেশিও থেকে আর একটা গল্প বেরোয়, সেটা হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও। সাব কথাটা যখনই যুক্ত হয়ে যাবে, এর মানে হচ্ছে আমি এখানে কি করেছি বাবা? এখানে স্কোয়ার করেছি। সাব যুক্ত হয়ে যাওয়া মানে হচ্ছে ঠিক উল্টো কাজ হওয়া। উল্টো কাজ মানে কি? স্কোয়ার দিয়েছিলাম, তাহলে এর মানে আমি লিখবো 1/2। আমি যদি এখানে স্কোয়ার করে থাকি, আমি কি করবো? A⁴ আর B⁴। এখানে A² আর B² ছিল, সাব ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে A⁴ B⁴। এবার শ্যামসুন্দর বলো যে A⁴ মানে কি বোঝায়? √A। A⁴, হ্যাঁ 100% রাইট। এর মানে হচ্ছে √A। সিমিলারলি সাব ট্রিপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও মানে কি? আমি কি করেছি? ট্রিপ্লিকেটে কি করেছি? কিউব করেছি। আমি এখানে কি করব? A⁴। এবার আমাকে বলো যে A⁴ মানে কি বোঝায়? সোমেন বলবে। সোমেন বলবে যে A⁴ মানে কি বোঝায়? কি বোঝে বাবা? কোয়েল কি বল? কোয়েল A⁴ মানে কি বোঝায়? কারোর জানা আছে A⁴ মানে কি বোঝায়? জানা নেই দাদা।
কেন জানানি? কেন জানানি? এ টু দি পাওয়ার হাফ, এ টু দি পাওয়ার হাফ মানে যদি রুট এ হয়, এই যে বাবা রুট এ, এই রুট এ মানে হচ্ছে কিছু নেই, মানে এই জায়গাটাই মানে হচ্ছে এখানে 2 আছে, ঠিক আছে? এই 2টাই এরকম ভাবে লিখতে হয়। এ টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে স্কোয়ার রুট, আমরা কি বলি স্কোয়ার রুট। স্কোয়ার রুটের 2, স্কোয়ার মানেই হচ্ছে 2, এই 2টা কোথায় থাকে? এইখানটা লুকিয়ে থাকে। সিমিলারলি এ টু দি পাওয়ার 1/3 এর মানে হচ্ছে কিউব রুট, মানে এখানে 3 লুকিয়ে আছে। সিমিলারলি এ টু দি পাওয়ার 1/n, এটি হচ্ছে n রুট, এখানে n লুকিয়ে আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল। সব জিনিস অর্ধেক অর্ধেক জেনে রাখো বলেই এরকম অসমস্যা, ঠিক আছে? কিছু যখনই এই এটা যেমন মানে উভয়মুখী, এটা হচ্ছে টু ওয়ে। এ টু দি পাওয়ার হাফ মানে যেমন এটা বোঝায়, সেরকম স্কোয়ার রুট অফ এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ বোঝায়। এ টু দি পাওয়ার 1/3 মানে যেমন বোঝায় কিউব রুট অফ এ, সেরকম কিউব রুট অফ এ থেকে আমরা কি আসতে পারি? এ টু দি পাওয়ার 1/3। এটা হচ্ছে টু ওয়ে রাস্তা, দুদিকেই যাওয়া যায়। তাহলে এটা কি লিখবো? কিউব রুট অফ, বুঝে গেছে? কোনো হ্যাঁ সমস্যা দাদা, কারো? বুঝে গেছি। সমস্যা নেই তো কারোর কোনো? না স্যার, কোনো সমস্যা নেই। না দাদা। তাহলে এখানেই হচ্ছে আমাদের রেশিওর সমস্ত টার্মিনোলজি, রেশিওর সমস্ত গল্প শেষ। এবার আমরা ঢুকে পড়বো টুক করে প্রপোর্শন। দেখো রেশিও থেকে প্রপোর্শনে কি করে ঢুকবো? আমি এখন এতক্ষণ ধরেই কি বলেছি, যে রেশিও সবসময় একই জাতীয় ইউনিটের মধ্যে হয়। যেমন কি রুপিস রুপিস, কেজি কেজি, সেকেন্ড সেকেন্ড, আওয়ার আওয়ার, কিলোমিটার কিলোমিটার, ঠিক আছে? এই একই ধরনের রেশিও, একই ধরনের ইউনিটের মধ্যে সবসময় রেশিও। তার মানে কি? আমি বললাম আমার কাছে 5,000 টাকা আছে, ঠিক আমাকে কোয়েল বললো ওর কাছে 3,000 টাকা আছে। তাহলে দেখো দুজনকারীর মধ্যে টাকার মধ্যে তুলনা হচ্ছে। যখন টাকার মধ্যে তুলনা করব, এই 5,000 3,000 টাকা দেখে লোকের মনে হতে হবে, এরকম হতে পারে এদের অনেক টাকা আছে এবং এরা ইনকাম ট্যাক্স দেয় না। তাই জন্য আমরা কি বলি, না বাবা কোয়েলকে বলবো না তুমি এরকম ভাবে বলো না, লোকে যাতে বুঝতে না পারে, তুমি আমাকে রেশিওতে বলো। রেশিওতে বলা মানে কি? এই শূন্যগুলোকে বাদ দিয়ে দাও, এই শূন্যগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে আমাকে কোয়েল বললো আমাদের মধ্যে টাকার অনুপাত হচ্ছে 5:3। মানে যদি আমার পকেটে 5 টাকা থাকে, যখন আমার পকেটে 5 টাকা থাকে তখন কোয়েল বলবে আমার কাছে 3 টাকা আছে, আমার কাছে 3 টাকা আছে। তাহলে এদের মধ্যে কি টাকার অনুপাত হয়ে গেল 5:3। মানে যখন আমার কাছে 5, তখন আমার কাছে 3। যদি এই 5টা 5,000 হয়ে যায়, তখন আমার কাছে খোঁজা যাবে কত? 3,000। তাহলে এটাই হচ্ছে বুঝতে হবে, যেটা আমি সবসময় ইমপ্লিমেন্ট করব অঙ্কের মধ্যে, যে 5টা হয়ে গেছে 5,000, তাহলে 3টা কি করে হয়ে গেল 3,000? কারণ কি এখানে 5 থেকে 5,000 কি করে হয়েছে? না হাজারে গুণ করে। তাহলে আমি একটু আগেই বলেছি যে রেশিওর মধ্যে কোনো একটা টার্মকে যদি কোনো কিছু দিয়ে গুণ বা ভাগ করা হয়, তাহলে সেকেন্ড টার্মটাকে সেই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল কি করে 5,000 থেকে 3,000 হয়ে গেল। মানে ঠিক সিমিলারলি এরকমও বলতে পারে যে বাবা তোমার কাছে 5 টাকা আছে, আমার কাছে 3 টাকা আছে, দুজনের কাছে টোটাল 8,000 টাকা আছে। তাহলে আমার কাছে কত আছে, কোয়েলের কাছে কত আছে? তাহলে 5 টাকা থাকলে 3 টাকা থাকে কোয়েলের কাছে, তাহলে টোটাল কত থাকে? 8। তাহলে 8 সমান হচ্ছে 8,000। তাহলে কত গুণ হয়েছে? 1,000 গুণ। তাহলে এখানেও 1,000 গুণ, এখানেও। এই হচ্ছে গল্প।
এরকম ভাবে আমরা রেশিওর অঙ্ক করবো, একদম বেসিক থেকে বোঝাচ্ছি, এরকম ভালো করে কেউ বোঝাবে না, আলটিমেট আর অন্যভাবে কোনো রকম ভাবে অঙ্ক না হয়। এবার হচ্ছে কেজি কেজি। এবার আমাকে শ্যামসুন্দর বললো ওর কাছে 10 কেজি আলু আছে। আমি বললাম আমার কাছে 3 কেজি আলু আছে। তাহলে এই 10 আর 3 7 কেজি বললাম, এত কম আমাকে জানো নি, 7 কেজি। তাহলে এই 10 আর 7 আমি না বললে বললাম রেশিওতে বলো। শ্যামসুন্দর বললাম রেশিওতে বলো, মানে কি তুলনা করে বলো, যদি তোমাদের 10 কেজি থাকে তাহলে আমরা 7 কেজি আছে, মানে রেশিও কত 10:7। তাহলে এই 10টা কিন্তু আমার যা খুশি হতে পারে, 10টা 30 হতে পারে, 10টা 40 হতে পারে, 10টা 50 হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু রেশিও যখন আমার কাছে 10 থাকছে তখন শ্যামসুন্দরের 7। তাহলে যদি আমার কাছে এটা 50 হয়ে যায় তাহলে 5 গুণ হয়েছে আমারটা, তাহলে শ্যামসুন্দরের হয় 5 গুণ, তাহলে 50। তাহলে ঠিক এরকম ভাবে রেশিওর ক্যালকুলেশন আমরা করব। এবার দেখো, আমি বললাম যে আমার কাছে এবং কোয়েলের কাছে যেমন 5:3 অনুপাতে টাকা আছে, ঠিক সিমিলারলি আমার আর শ্যামসুন্দরের কাছে 25 না, 20:12 অনুপাতে আলু আছে। তাহলে এটা ছিল আমার কাছে টাকা, আর এটা হচ্ছে আমার কাছে আলু। এটা হচ্ছে আমার টাকা, এটা হচ্ছে আলু। তাহলে দেখো যে 20 আর 12, এই 20-12 অনুপাত যদি আমি এটাকে সিম্পলিফাই করি, আমি সবসময় বলেছি রেশিও একদম লোয়েস্ট টার্মে হয়। তাহলে 20 আর 12কে কাটাকুটি করলে কি 5 আর 3 হয় না? 5 আর 3 কি হয় না? বলবে হ্যাঁ দা একদম ঠিক, 4 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 12। তাহলে এটাও 5:3 হচ্ছে। তাহলে যখন এরকম দুটো আলাদা জিনিসের প্রোডাক্ট, দুটো আলাদা জিনিসের রেশিও ইকুয়াল হয়ে যাবে, যখন দুখানা আলাদা জিনিসের রেশিও ইকুয়াল হয়ে যাবে, দুখানা আলাদা ইউনিটের রেশিও ইকুয়াল হয়ে যাবে, এখানে কিছু না রুপিস আর এখানে কি হচ্ছে কেজি, দুটো আলাদা ইউনিট, তখন এদের নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য, দুটো আলাদা ইউনিটের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য গণিত শাস্ত্রে চলে এলো প্রপোর্শন। তাহলে এখানে কি ছিল দেখো, এখানে টাকা, আর এখানে কি হলো, এখানে হয়ে গেল এরা কেজি, মানে হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ওয়েট। তাহলে এখানে ছিল টাকা আর এখানে হয়ে গেল ওয়েট। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে। তাহলে এ ইজ টু বি আর সি ইজ টু ডি। এটা কি হয়ে গেল? প্রপোর্শন হয়ে গেল। এটা কি হয়ে গেল? প্রপোর্শন। তাহলে প্রপোর্শন মানে বুঝতে পারলাম, যখন দুটো ইকুয়াল রেশিওর মধ্যে, যখন দুটো ইকুয়াল রেশিওর মধ্যে, এখানে এ বাই বি এর ভ্যালু যা, আর সি আর ডি বাই ডি এর ভ্যালুও তাই, যখন দুটো ইকুয়াল রেশিওকে আমি ইকুয়াল সাইন দিয়ে না লিখে এইরকম একটা সাইন দিয়ে লিখবো, তখন তাকে বলবো প্রপোর্শন। এরকম সাইন তখনই দেবো যদি এরা কি হয়, দুটো আলাদা রকমের ইউনিট হয়। সেই আলাদা ইউনিটগুলোকে একসঙ্গে লেখার জন্য প্রপোর্শন সাইনের উৎপত্তি। তাহলে প্রপোর্শন সাইন মানে কিছুই নয়, প্রপোর্শন সাইন মানে হচ্ছে ইকুয়াল। এ বাই বি সমান হচ্ছে সি বাই ডি, এ বাই বি মানে হচ্ছে সি বাই ডি। এই এ বাই ডি আর সি বাই ডি মধ্যে এ কে বলা হয় প্রথম ফার্স্ট টার্ম, বি কে বলা হয় সেকেন্ড, সি কে বলা হয় থার্ড টার্ম। আর একটা কথা বলা হয়, সেটা হচ্ছে বি আর সি কে একসঙ্গে বলা হয় মিন। কি ভ্যালু বাবা? মিন ভ্যালু বলা হয়। একে বলা হয় মিন ভ্যালু। একে কি বলা হয়? মিন ভ্যালু। তাই মিন ভ্যালু যদি এদের বলা হয়, বি আর সি কে যদি মিন ভ্যালু বলা হয়, তাহলে তখন বি আর সি কে ডাইরেক্ট ভাবে লেখা যায় যে বি ইন্টু সি
সমান এ ইন্টু বি ইন্টু সি সমান হচ্ছে এ। মানে দুটো মিন ভ্যালুর প্রোডাক্ট সবসময় ফার্স্ট আর ফোর্থ টার্মের গুণফলের সঙ্গে সমান। তাহলে দুটো মিন ভ্যালুর প্রোডাক্ট, দুটো মিন ভ্যালু মানে কি, সেকেন্ড আর থার্ড, সেকেন্ড ইন্টু থার্ড সমান হচ্ছে ফার্স্ট ইন্টু ফোর্থ। ঠিক আছে, এবার যদি এই সেকেন্ড আর থার্ড ভ্যালু ইকুয়াল হয়ে যায়, যদি এই সেকেন্ড আর থার্ড ভ্যালু ইকুয়াল হয়ে যায়, তখন মিন ভ্যালু বার করার ফর্মুলা হচ্ছে আর কিছুই নয়, রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ ফার্স্ট ইন্টু ফোর্থ। এটা কখন হবে? ইফ বি ইকুয়ালস, যদি বি আর সি ইকুয়াল হয়ে যায় তখন আমি লিখবো যে মিন ভ্যালু সমান হচ্ছে ফার্স্ট ইন্টু রুট ওভার অফ ফার্স্ট ইন্টু। বুঝা গেছে? কারো কোনো সমস্যা? স্যার বুঝতে পেরেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তাহলে মিন প্রপোর্শন, ফার্স্ট প্রপোর্শন, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সবকটা বার করে আমরা শিখে গেলাম। ঠিক আছে, আজকে এখানেই ক্লাস শেষ করছি, পরের দিন আমরা চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে, মোটামুটি ফার্স্ট যে সিটটা আছে, মানে ফার্স্ট যে টাইপটা আছে সেটা মোটামুটি বলা হয়ে গেছে, সেকেন্ড টাইপটা মোটামুটি হয়ে গেল, আর লাস্ট যে টাইপ একদম ফোর্থ টাইপ সেটা হচ্ছে মিক্সড অঙ্ক আছে। ঠিক আছে, পৃথিবীর সমস্ত টাফেস্ট অঙ্ক ওখানে লুকিয়ে আছে। আমরা চেষ্টা করবো যাতে ফোর্থ টাইপটাকে আগে শুরু করা যায়। ঠিক আছে, বেসিক রেশিও কি হয় সেটা আমরা শিখিয়ে দিয়েছি। ওকে, ঠিক আছে স্যার। তাহলে ভাই আজকে এখানে শেষ করছি। হ্যাঁ স্যার, বাই।